একদিকে লেবানিজ বাহিনী, অন্যদিকে খামেনি বাহিনী ব্যাপক ধোলাই চালাচ্ছে নেতাকাকুর বাড়িতে। বলা হচ্ছে ইরানের এই আক্রমণে সবচেয়ে বড় ক্ষতিটি এবার হলো নেতাকাকুর। ক্ষতির একটা ফিরিস্তি দিব কি ধ্বংস হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে ইরান প্রায় 13 থেকে 15টি জাহাজে হিট করেছে, এর মধ্যে মার্কিন একটি তেলের ট্যাঙ্কার ছিল। পাশাপাশি বলা হচ্ছে ওমান এবার আরবদের চোখ খুলে দিয়েছে নতুন একটি বার্তা দিয়ে, যে ওমানে আজ ফলস ফ্ল্যাগ অপারেশন করেছিল শত্রুরা। কি বলেছিল ওমান, এবং ওমানের কারণে কত বড় বিপদে পড়তে যাচ্ছে নেতাকাকু সেটাও জানাবো। আরবকে নিয়ে যে খেলাটা শুরু করেছিল, আরবরা সেই খেলা বুঝে এবার নতুন চাল দিয়েছে। বলা যায় ইরানের জন্য একটার পর একটা খুশির খবর আসতে শুরু করেছে। দর্শক, ভিতরে থাকবে আর অনেক বড় বড় খবর, ওয়েট করেন। আসেন প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, বিশ্লেষণটা পরে করি, আগে কয়েকটা কারেন্ট ইভেন্ট আপনাদেরকে জানাই, তারপর আমরা বিশ্লেষণে আসি। ট্রাম্প এই যুদ্ধে এসেছিলেন, কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরানি জনগণকে, বিশ্বকেও দিয়েছিলেন। ইরানের জনগণ যারা সরকার বিরোধী আন্দোলন করেছিলেন, তারা ধরে নিয়েছিলেন ট্রাম্প তাদেরকে সত্য বলেছেন, এবং তারা বিক্ষোভ করে পুরো দেশের মধ্যে একদম অস্ত্র হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করে প্রচুর সরকারের নিরাপত্তা বাহিনীকেও মেরেছিলেন। সেই ইরানি জনগণ এখন ট্রাম্প কিংবা নেতাকাকুর আবেদনে আর নামছে না। মার্কিন কয়েকটি গণমাধ্যম এটা নিয়ে অনুসন্ধানও চালিয়েছে যে ইরানিদের কি হলো। বড় বড় গণমাধ্যমগুলো বলছে ইরানি জাতি এইটুকু বুঝে গেছে যে এই দুটো দেশ তাদের ভালো চায় না, তাদেরকে রাস্তায় নামিয়ে সরকার পতন করে ইরানকে ইরাক বা সিরিয়া বানাবার পরিকল্পনা করেছিল। এই জাতি দেরিতে হলেও বিষয়টি বুঝতে পেরেছে। কেন বুঝতে পেরেছে? যখন দেখছে ইরানি জনগণ তাদের সাজানো গোছানো দেশটাকে বোম্বিং করে, মিসাইল হিট করে, যুদ্ধ বিমানের মাধ্যমে বোম্বিং করে পুরো দেশটাকে ধ্বংস করে ফেলছে, তেলের ডিপোগুলোকে জ্বালিয়ে দিচ্ছে, তাদের রাষ্ট্রীয় স্থাপনাকে ধ্বংস করছে, তাদের শিশু নারীদের হত্যা করছে, তখন ইরানিরা বুঝতে পেরেছে তাদের জাতীয়তাবাদ জেগে উঠেছে। এই মুহূর্তে ইরানের ভেতরে সরকার পতনের কোনো আওয়াজ আর নেই, যে কারণে ট্রাম্প নেতানিয়াহু বিপদে পড়ে গেছেন, কারণ তাদের টার্গেট ব্যর্থ হয়েছে। নাম্বার ওয়ান, তারা দ্বিতীয় যে কাজটি করতে চেয়েছিলেন, ইরানের নিউক্লিয়ার ধ্বংস করবেন অথবা লুট করে নিয়ে যাবেন, তারা সেটাও করতে পারেননি। তারা যে B2 বোম্বার্স দিয়ে, বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হিট করেছে, অনেক বড় ক্ষতি হয়েছে, কিন্তু নিউক্লিয়ার এখনো অক্ষুণ্ণ আছে, অর্থাৎ সেখানে হাত পড়েনি শত্রুর। 3 নাম্বার, এই যুদ্ধে আরবকে টেনে এনে তারা আরব এবং ইরানের মধ্যে লড়াইটা শুরু করে বড় ফায়দা নেবে কি, আমেরিকা এবং দখলদার বা তার মিত্ররা আরবের কাছে অস্ত্র বিক্রি করবে, সেটাও সফল হয়নি। অর্থাৎ প্রত্যেকটা পরিকল্পনায় তারা ব্যর্থ হয়েছে। ধরেন আরবের কাছে টার্গেট ছিল এই যুদ্ধটা শুরু করবে, আরবকে বলবে দেখো তোমাকে কিভাবে মারছে ওরা, তো তোমাদেরকে রক্ষায় নিজেদের অস্ত্রের প্রয়োজন আছে। ইসরায়েল আমেরিকা পেছন থেকে চলে যাবে, যুদ্ধটা লাগিয়ে চলে যাবে, ইরানের বিরুদ্ধে পুরো গালফ কান্ট্রি সম্মিলিত অ্যাটাক করবে, সঙ্গে পাকিস্তানও জড়াবে, আস্তে আস্তে আমাদের মতো দরিদ্র দেশগুলো বাংলাদেশও জড়াবে, কারণ আমাদের অর্থায়ন বা আমাদের অর্থ বা আমাদের যে অবস্থাটা রেমিটেন্স, এটা মধ্যপ্রাচ্য থেকে ম্যাক্সিমাম আসে। তো আমাদের সেনাবাহিনীকে বিলিয়ন বিলিয়ন ডলার দিবে আরবের রাষ্ট্রগুলো, আমাদের সেনাবাহিনী জড়িয়ে যাবে, যেমনটি পাকিস্তানের সাথে কথা শোনা যাচ্ছে যে ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও সৌদি আরব ডেকে নিয়েছে। তো এই গেমটি তারা বাস্তবায়ন করতে চেয়েছিল, এবং আরব যখন এই যুদ্ধে জড়াবে তখন ইরানের ধোলা যখন শুরু হবে, তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনবে তাদের কাছ থেকে। কিন্তু দেখা গেল যুদ্ধের আজকে 13-14 দিনের মাথায় একটি গালফ কান্ট্রি ইরানের বিরুদ্ধে অস্ত্র তোলেনি, মার হজম করেছে, কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো শক্ত প্রতিরোধ বা প্রতিবাদও করেনি। তখন তারা হতাশ হয়ে পড়েছে। আজকে ওমানের একটি তেল, সবচেয়ে বড় তেল ক্ষেত্রে হামলা হয়েছে, আগুন ধরে মানে দাউ দাউ করে আগুন জ্বলেছে ওমানে। ইরান এই ঘটনার পরপরই বলেছে, আমি আজকে সকালের সংবাদে বলেছিলাম আপনাদের যে এই ঘটনা ইরান দায়ী নয়। আজকে তখন পর্যন্ত ওমান কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু কিছুক্ষণ আগে যেটা পেলাম যে ওমান সরকারিভাবে একটা স্টেটমেন্ট দিয়েছে। তারা বলছে যে এই যুদ্ধে আমাদের ভেতরে ফলস ফ্ল্যাগ অপারেশন করা হচ্ছে, যেটা আমি বলছিলাম সেটাই ওমান বলেছে।
বলছে এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানকে দুর্বল করে আমাদের সাথে ইরান এবং আরবের যুদ্ধ লাগাবার একটা চেষ্টা চলছে। ওমান বলছে গালফ কান্ট্রি এ ব্যাপারে সতর্ক আছে, তারা কোনো পাতা ফাঁদে জড়াবে না। ওমান বলছে গ্রেটার ইসরায়েল তৈরির যারা পরিকল্পনা করছেন এটি তাদের নীল নকশা। বুঝতে পারছেন, যে কথাটি আজকে সকালে আমি লাইভে বলেছিলাম একদম হুবহু ওমান এই কথাটি বলেছে আজকে। তার মানে যারা ওমানের ভেতরে ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে, ফলস ফ্ল্যাগ অপারেশন তো বোঝেন আপনারা, এটি শত্রু, ধরেন মোসাদ ওমানে আক্রমণ চালাবে, নাম দিবে ইরানের, দিয়ে ওমান আর ইরানের মধ্যে লাগিয়ে দেবে। তো এরকম সৌদি আরবের আরামকোতেও হিট করে আগুন ধরানো হয়েছে। পরবর্তী ইরান বলছে এটা তারা করেনি, সৌদি আরব বুঝতে পেরেছে কারা করেছে, তাদের ঘরে থাকা বিশ্বাসঘাতক অর্থাৎ ওই মোসাদ বাহিনী। এখন এই পরিস্থিতিতে ওমান যখন এই বক্তব্যটি দিল যে মধ্যপ্রাচ্যকে ভেঙে একটা গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনার অংশ হলো ওমানের তেল ক্ষেত্রে আক্রমণ, তখন নেতা কাকুর ঘুম ভেঙে গেছে। তিনি বুঝলেন যে না, আরবদের আর বোকা বানানো যাচ্ছে না, আরবরা বুঝে গেছে। কারণ গতকাল কি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান খুব স্পষ্ট করে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন, বাকিরাও বুঝে গেছে। ওমান বলছে আমরা আমেরিকার বোর্ড অফ পিসে অংশ নিচ্ছি না, যেটা গাজা দখলের একটা নতুন পরিকল্পনা, বোর্ড অফ পিস নামে। ওমান বলছে আমরা সেখানে অংশ নেব না। তার মানে কি, ওমান বিশ্ব মোড়লদের চোখে আঙুল দিয়ে বলে দিয়েছে এনি প্রবলেম সব ওকে। তো ওমানের এই বক্তব্যের পর আমেরিকা এবং ইসরায়েল কিছুটা টেনশনে পড়ে গেল যে আরো ওদের ঘুম ভেঙে গেল, ওদের তো ঘুম পড়িয়ে রেখেছিলাম আমরা, কি হলো ওদের, ওরা ইরানকে এত বিশ্বাস করতে শিখে গেল কেন? আর এটাই হলো ইরানের সবচেয়ে বড় লাভ এই যুদ্ধে। 2 নম্বর বিষয়, ট্রাম্প বারবারই এখন যুদ্ধবিরতি চাইছেন। তিনি তার মার্ক রুবিও, তার জামাই কুশনার, তিনি তার বিশেষ কি বলে আমি আর কি নাম জানি ভুলে গেলাম, তাদেরকে দিয়ে বারবার চেষ্টা করেছিলেন। এবার তিনি পাকিস্তানের শরণাপন্ন হয়েছেন, সেটাও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন যুদ্ধ বন্ধের ব্যাপারে। ইরান সরাসরি বলছে যে না, যুদ্ধ বন্ধ হবে না, কারণ আজকে বন্ধ করলে আবার 6 মাস পরে তারা শুরু করবে। যুদ্ধ বন্ধ করতে হলে আমার বেশ কিছু চুক্তি আছে, যে চুক্তিগুলো তাদের মানতে হবে। 3টা চুক্তি ইরান তাদের হাতে তুলে দিয়েছে, এই চুক্তিগুলো না মানলে যুদ্ধ বন্ধ হবে না, প্রয়োজনে 6 মাস চলবে। সেই চুক্তিগুলো আমি একবার বলেছি, আবার আপনাদের বলি, আগের নিউজে বলেছি। নাম্বার 1, ইরানকে তার হক দিতে হবে। কি সেটা? ইরানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা থাকবে না, উঠে যাবে। ইরান তার অধিকার ফিরে পাবে, কোনো নিষেধাজ্ঞা থাকবে না, সব নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। 2 নম্বর, ইরানের উপর আর অযাচিত হামলা করা যাবে না। মন চাইবে একটা অভিযোগ তুলে আক্রমণ করবেন, এটা আন্তর্জাতিক নিয়ম অনুসারে গ্রান্টি রাষ্ট্রের মাধ্যমে, চীন রাশিয়ার মতো শক্তিশালী বা তুরস্কের মতো শক্তিশালী দেশকে রেখে, গ্রান্টার রেখে, এটাকে জাতিসংঘে বসে একদম রেজুলেশন তৈরি করে কনফার্ম করতে হবে যে ইরানের আক্রমণ করা যাবে না। 3 নম্বর জানি কি ছিল, যে ইরানের ভেতরে যা কিছু হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। মানে এ যাবৎ ইরানের যত রকম সম্পদ ধ্বংস করেছে, তেল ক্ষেত্রে আগুন, স্থাপনায়, সবকিছুর ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা এবং ইসরায়েলকে। এই 3টা শর্ত মানা তো আমেরিকার যুদ্ধে পরাজয় হওয়া না। ইরান এমন শক্ত শর্ত দিয়ে এখন ধোলাই কন্টিনিউ করছে। ইতিমধ্যে আমেরিকা বুঝতে পেরেছে, আমি কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা খবর দিব শেষে, ওয়েট করে। আমি চাচ্ছি আমার দর্শকের একটু বেশি ঢুকুক লাইনে, 10,000-এর মতো চলে এসছেন লাইনে। তো আমেরিকার বন্ধু যারা, ইউরোপের ন্যাটো মিত্ররা, কেউ আমেরিকার বা ট্রাম্পের আবেদনে সাড়া দেয়নি। ট্রাম্প বলছিলেন টেনশন নিও না, হরমুজ আমি দখলে নিব, তোমাদের তেলের ট্যাঙ্কারগুলো আসা যাওয়া করবে। কিন্তু ইরান মাইন পোতার সঙ্গে সঙ্গে এবং সেখানে ঝড়ো কিছু অ্যাটাক চালিয়ে প্রায় 13 থেকে 14টা জাহাজকে আগুন ধরিয়ে দিয়েছে। এরপরই ট্রাম্প বলল, ওরে বাপরে বাপ, আমি গেলে তো আমার পিঠে চামড়া রাখবে না, সব ধোলাই দিয়ে সোজা করে ফেলবে। ট্রাম্প বেচারা চুপ হয়ে গেল, কারণ কোনো ইউরোপের মিত্ররা ট্রাম্পের পাশে দাঁড়ায়নি। স্পেন সরাসরি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, অস্ট্রেলিয়া চুপ হয়ে গেল, ফ্রান্স উল্টো হাঁটা শুরু করলো। আজকে কানাডা কি বললো জানেন? কানাডা বলল ইরানের যুদ্ধে কানাডা জড়াবে না। এখন বলছেন ট্রাম্প কি করবে। আসলে ট্রাম্প চেয়েছিল তাহলে যুদ্ধে ক্ষতিপূরণ মোটামুটি ন্যাটোকে ডেকে আনবে, ইউরোপকে ডেকে আনবে, সবার থেকে নিয়ে মোটামুটি ক্ষতি পোষাবে। কিন্তু ট্রাম্প দেখলেন এই যুদ্ধে পুরোটা ক্ষতি তারই হয়েছে।
তার একটার পর একটা ঘাঁটি, যেগুলো দীর্ঘ কয়েক যুগ ধরে তৈরি করে অনেক মূল্য দিয়ে অনেক মূল্যবান অস্ত্র বসানো, তারপরে সেখানে বিভিন্ন স্থাপনা তৈরি করা, থার্ড প্যাট্রিয়টের বিশাল বিশাল রাডার সিস্টেম, যেগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে করা হয়েছে, এগুলো ইরান সব জ্বালিয়ে দিয়েছে। দিন শেষে এগুলো হিসেব করলে ট্রিলিয়ন ডলারের ক্ষতি চলে আসবে। শুধু যুদ্ধের ব্যয়টা মিলিয়ন বলা হলেও পুরো ক্ষতিটা ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে আমেরিকার। এখন আমেরিকা দেখতেছে না ইউরোপ আসবে না, তার মিত্ররা বুঝে গেছে তার চালাকি। এখন তিনি বিভিন্ন পন্থায় বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মাধ্যমে যুদ্ধ বন্ধের একটার পর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কানাডার এই বক্তব্যের পর ট্রাম্প আরো হতাশ হয়ে গেছেন, কারণ আর কেউ আগাবে না এই যুদ্ধে, এটা বুঝে গেছেন। দর্শক, আসেন এবার মূল কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে, যেটার জন্য আপনারা বসে আছেন। একদিকে লেবানিজ বাহিনী, হিজবু বাহিনী, আরেকদিকে খামিনি বাহিনী রাত থেকে ব্যাপক অ্যাটাক চালিয়েছে দেশটির ভেতরে। হাইফা, তেল আবিব মোটামুটি লন্ড ভন্ড করে ফেলেছে। বলা হচ্ছে হিজবু বাহিনী সিরিজ অ্যাটাক চালিয়েছে দেশটির ভেতরে, এবং অন্য দিক থেকে পরিকল্পিত প্ল্যান করে ইরান মারা শুরু করছে আরেক দিক থেকে। মাগরিব আর মাশরিক এক করে ফেলছে দুটো দেশ পিটিয়ে। আপডেট পাওয়া গেছে নেতাকাকুর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা পালমা, চীন। এখান থেকে ড্রোন উড্ডয়ন হয়, এখান থেকে F-35 যুদ্ধ বিমান উড্ডয়ন হয়, এখান থেকে সামরিক প্রশিক্ষণ হয়, এখানে সামরিক গোপন অস্ত্রের স্টোরেজ আছে, এখান থেকে কন্ট্রোল টাওয়ার মেনটেন করা হয়, এখানে বিদেশি শক্তির সাথে ট্রেনিং সেশন করা হয়, এখান থেকে পুরো যুদ্ধের পরিস্থিতিকে অবলোকন করে শত্রুর টার্গেটের ড্রোন এবং মিসাইল ছোড়া হয়। কয়টা বলবো? পালমা, চীন খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। কালকে এটাকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে দুটো, মানে হিজবু বাহিনী, খামিনি বাহিনী ব্যাপক অ্যাটাক চালিয়েছে। কন্ট্রোল টাওয়ার উড়ে গেছে, সার্ভার উড়ে গেছে, স্টোরেজ ধ্বংস হয়েছে। সব ড্রোন অ্যাটাক, সব ড্রোন ইন্টারসেপ্ট আর হচ্ছে না। বলছে নেতা কাকুর পুরো সদর দপ্তর, সামরিক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্বংস, যেখান থেকে ড্রোন ছোড়া হতো ধ্বংস, যেখান থেকে F-35 বলা হচ্ছে F-35ও অনেকগুলো আগুন ধরেছে। এই তথ্যটা এখন কনফার্ম হতে পারেনি, বাট সেখানে F-35 মার্কিন পঞ্চম প্রজন্মের সবচেয়ে ডেঞ্জারাস যে যুদ্ধ বিমান সেখানে ছিল। তার মানে সেখানেও ব্যাপক দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এবং আরো ভয়ঙ্কর খবর কি জানেন? নেতা কাকুর দেশটির সর্বোচ্চ ডোমেস্টিক ইন্টেলিজেন্স টিম, যেটাকে সিনভ্যাদ বলা হয়, আপনারা মোসাদের নামটি বেশি জানেন। মোসাদের অপারেশন হয় দেশের বাইরে। আমাদের যেমন NSI বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী, তো তেমনি ওই নেতা বাহিনীর অভ্যন্তরীণ বা ডোমেস্টিক ইন্টেলিজেন্স যে ইউনিট সিনভ্যাদ, তার হেডকোয়ার্টার উড়িয়ে ফেলছে। হেডকোয়ার্টার, কোনো অফিস না, হেডকোয়ার্টার। এবার বোঝেন, হেডকোয়ার্টারে একটা রাষ্ট্রের সকল গোপন নথি থাকে, মূল্যবান সকল তথ্য থাকে। এই তথ্যগুলো তারা যুগের পর যুগ সংগ্রহ করেছে। সেই আলোকে একটা রাষ্ট্র পরিচালিত হয়। পুরো দেশের ভেতরে কোথায় কি হয়েছে পুরো ডাটা থাকে। সেই সিনভ্যাদ হেডকোয়ার্টার ওপারে চলে গেছে। অর্থাৎ রাতের যে অ্যাটাকটি ছিল, এই অ্যাটাকটি ছিল ম্যাসিভ আকারে এবং খুব পরিকল্পিত টার্গেটে। মানে ইরান এই মুহূর্তে কোনো সাধারণ পিপলকে, সিভিলিয়ানকে টার্গেট করছে না। তারা চাইছে এমন মাঠটা দেব যে মাঠটা ওরা 50 বছর পিছিয়ে যাবে। ওরা চাইলে আর নজরদারি চালাতে পারবে না, ওরা চাইলে আমাদের ভেতরে গোয়েন্দাগিরি করতে পারবে না, ওরা চাইলে ড্রোন বা F-35 উড়িয়ে আমার দেশে হিট করতে পারবে না। ওরা ওদের যে প্রযুক্তি নিয়ে গর্ব, সেই গর্বটা ভেঙে চুরমার করে দেব, সেটাই করছে এখন ওরা। এখন ইন্টারসেপ্ট হচ্ছে না ঠিক মতো। 100টা মিসাইল মারলে 70টাই পয়েন্ট মতো লেগে যাচ্ছে, 30টা ধরেন ইন্টারসেপ্ট হচ্ছে কম বেশি। কিন্তু এখন যে মিসাইলগুলো ইমাদ, খাইবার শেখান, খাইবার কি বলে ইমাদ, তারপর ধরেন খুররাম শহর, যেগুলো মারছে, সিজ্জিন, ম্যাসিভ আকারে ক্ষতি করছে দেশটির ভেতরে। হিসেব বলছে, মানে নেতা কাকুর বাড়ির ভেতরে সরকারিভাবে যে তথ্য এসছে, 6500 বাড়ি ধ্বংস হয়েছে যারা সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছে। 6500 ভবন যারা সরকারিভাবে আবেদন করেছে সরকারের কাছে। এবং বলা হয়েছে 1500 থেকে 2000 গাড়ি ধ্বংস হয়ে গেছে খামিনি বাহিনীর হামলায়। এখন কি করবে তারা? এই অবস্থায়
আমেরিকার সামনে যুদ্ধবিরতি ছাড়া আর কোনো পথ খোলা নেই। এখন নেতা কাকুর কিন্তু ফিজিক্যাল উপস্থিতি এখন আমরা পাইনি, এখন পর্যন্ত প্রকাশ্যে তাকে দেখা যায়নি। কোথায় আছেন তিনি কেউ জানে না, ওপারে আছেন নাকি এপারে আছেন সেটারও প্রমাণ এখনো হাজির হয়নি। মাঝে বিবিসিতে ছোট্ট একটা ক্লিপ দেখানো হয়েছে, তাও বোঝা যাচ্ছে না এটা আগের না পরের। তার প্রতিদিনকার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টগুলো এখন আর বিশ্ব গণমাধ্যমে আসছে না। তার মানে সামথিং ইজ রং, কিছুটা হয়েছে মনে হচ্ছে আমাদের কাছে। তো এখন যেটি হচ্ছে, হিজবুত বাহিনী, খামেনি বাহিনী দুই প্রান্ত থেকে পরিকল্পিত, ইরান তাদের হাতে পৌঁছে দিচ্ছে ভয়ঙ্কর সব মিসাইল, ড্রোন এবং রকেট, এবং তাদেরকে বলে দিচ্ছে কোন কোন জিপিএস কোন কোন টার্গেটে হিট করতে হবে, কোনো ভুলভাল জায়গায় করা যাবে না। নেতা কাকুর বাহিনী লেবাননে ঢুকে এখন আক্রমণ চালাতে চাইছে, সেভাবে তারা পরিকল্পনা তৈরি করছে। আর লিবানিজ বাহিনীগুলো গ্রুপে গ্রুপে ভাগ হয়ে তারা অপারেশন করছে ক্ষতিটা কম বা ক্ষতি এড়াবার জন্য। তার মানে এখন তারা নিরুপায় হয়ে আটকে গেছে। এখন বিশ্ব সম্প্রদায় যদি এই যুদ্ধ বন্ধ ইরানকে রাজি করাতে পারে, নতুবা আমার মনে হয় ট্রাম্প চাচ্ছই সে কান্নাকাটি করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। কারণ ইরান আর কোনো সমঝোতা টেবিলে বসতে রাজি না। তারা ডাইরেক্ট বলে দিয়েছে সমঝোতা টেবিলেই আমাদেরকে আক্রমণ করা হয়েছে। আর ইরানের ভেতরে সরকার পতনের যে সুযোগটি শেষ, আর কোনো সুযোগ নেই শত্রুর হাতে। পুরো ইরানি জাতি ইউনিক হয়ে গেছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে। তারা বুঝে ফেলছে তাদের রাষ্ট্র ধ্বংস করে লুটপাট করতে ওরা এসেছিল, সেটা খামেনি বাহিনী মোকাবেলা করেছে। সো তাদের যে টার্গেট বা ইচ্ছা ছিল সেগুলো আর সফল হচ্ছে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।